আসসালামু আলাইকুম। আজকের দিনটা ছিল একটু অন্যরকম। আমার গরু এখন পানির সাথে দানাদার না দিলে পানি খেতেই চায় না। আর কতদিন যে হাত দিয়ে ঘাস কাটতে হবে সেটাই ভাবছি। ভেবে আর কি হবে, দুইটা গরুর জন্য মেশিন কিনা সম্ভব না। আজকে মাঠে ঘাস কাটার উদ্দেশ্যেই যাই। তবে এখানে আমার কিছু কচু গাছ লাগানো ছিল খাওয়ার জন্য। সেখানে দেখি বন জঙ্গলে একবারে ভরে গেছে। এজন্যই ভাবলাম কচু গাছের গুঁড়াগুলো একটু সাফ করে দিই, পরিষ্কার করে দিই, তাহলে গাছে শক্তি বাড়বে, দূরত্ব বড় হবে। তবে কচু গাছে কিছু সার দিয়েছিলাম কিছুদিন আগে। এই সার দেওয়ার পরে জঙ্গল আবার বেশি বেড়ে গেছে। আমাদের অঞ্চলে এই কচুগুলারে বলে মানকি কচু, যেটা অনেক বড় হয়। এই কচুগুলো খেতে অনেক মজা লাগে, আবার বাজারেও বিক্রি হয় অনেক দামে। এখানে আমি লাগায়ে রাখছি নিজেদের খাওয়ার জন্যই। জমির আলের ধারে লাগায়ে রাখছি, এমনিতেই জমিটা পড়েই ছিল, এজন্য লাগায়ে রাখছিলাম। এখন যদি একটু পরিচর্যা করা হয় তাহলে এই কচুগুলো অনেক বড় হবে। ইনশাল্লাহ নিজেরা খেয়ে বাজারেও বিক্রি করতে পারবো। যে কোনো ফসল যদি পরিচর্যা না করা হয়, সময় মতন সার ওষুধ দেওয়া না হয়, যত্ন না করা হয়, তাহলে সেখান থেকে ভালো ফলন পাওয়ার আশা করা যায় না। এরপর আমার ঝালের জমিতে এসে দেখি আমার ঝাল গাছে পচা লেগে গেছে। অনেক দিন যাবৎ পানি হওয়ার কারণে স্প্রে করা যাচ্ছিল না, এজন্য গাছে পচা লেগে গেছে। আমার ঝালের জমিতে অনেক ঘাস বেঁধে গেছে, তবে ঘাসগুলো নিড়ানো এখন সম্ভব না, কারণ এখন বৃষ্টির সময়, ঘাসগুলো নিড়ানো যায় না। আবার ঝাল গাছের গোড়া যদি নড়ে যায় তাহলে সেই ঝাল গাছটাও মারা যায়। এজন্যই এখন ঝালের জমিতে নিড়ানি দিচ্ছি না আমি। এরপর আমি আমার ঘাসের জমিতে আসি ঘাস কাটার জন্য। আমার ঘাসের জমিতে ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে। এই ঘাসগুলো এমন অবস্থায় কাটলে বেশি ফলন পাওয়া যায়। অল্প ঘাস কাটলেও আমার ঘাসের ওজন বেড়ে যায়। তবে আমার এই ঘাসগুলো আর বেশি নাই। এই কাটিংটা শেষ হওয়ার পরে যেখান থেকে আবার কাটিং শুরু করব, সেখানে ঘাসগুলো অনেক ছোট। দেখা যাক, আমার এই কাটিংটা কেটে শেষ করতে আর সম্ভবত 7 দিন সময় লাগবে। তারপর এই সাইজের ঘাসগুলো ফুরায়ে যাবে। আবার নতুন পাশ থেকে নতুন করে কাটা শুরু করতে হবে। এজন্য ঘাসে দানাদার সারও দিয়েছি, যেন দ্রুত ঘাস বলে। আলহামদুলিল্লাহ আমার ঘাস কাটা কমপ্লিট। দেখতেই পারছেন আমার ঘাসের বোঝাটা কত বড় হয়েছে। এই ঘাসের বোঝা আনুমানিক 35 কেজি ওজন হবে। এই ঘাসের বোঝা তোলার জন্য আমার এক ছোট ভাইকে ডাকলাম, নয়তো এই বোঝা একা একা তোলা সম্ভব না। এই কাঁচা ঘাস খাওয়ালে আমাদের বিচালির খরচটা অনেকটাই কমে যায়। আমাদের এলাকায় ধানের বিচালির দাম অনেক বেশি। শুধু আমাদের এলাকায় না, সারা বাংলাদেশেই এই বিচালির দাম অনেকটাই বেশি। এজন্যই যারা 2 সাইডে গরু পোষে বা খামার আছে, তারা নিজেরা ঘাস লাগায়। এবং বড় বড় খামারিরা বলে ঘাস ছাড়া গরু পোষা সম্ভব না। আমার গরুগুলো খাওয়ার জন্য অপেক্ষা করছে। আমার এই বাছুরটার দানাদার দিয়ে বিচেলি দিয়ে মাখায়ে খাওয়াইছি কিছুক্ষণ আগেই। মাশাল্লাহ আমার গরুগুলো এই বিচেলি ঘাস খুবই ভালো খায়। আবার এই ছাগলগুলোর জন্যও আমার এই নেপাল ঘাস যথেষ্ট। আমি এখন ঘাস কাটা শুরু করলাম। আমার গরুগুলো খাওয়ার জন্য অপেক্ষা করছে। গরুকে খাওয়ানো অতটাও সোজা না যতটা ভাবা যায়। গরুর জন্য শুধু ঘাস বিচেলি খাওয়ালেই হবে না। গরুর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়ে থাকে। ভাইরাস, ব্যাকটেরিয়া, চর্মরোগ, বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। সেগুলোর উপরেও সচেতন থাকতে হবে। গরু 2টা পোষেন আর 5টা পোষেন, সব সময় গরুকে খেয়াল রাখতে হবে। সময় মতো খাবার দিতে হবে, গোসল করাতে হবে, গোয়াল পরিষ্কার করতে হবে। আলহামদুলিল্লাহ
এই সমস্ত কাজগুলো যদি ভালোভাবে করা যায়, সময় মতো করা যায়, তাহলে এই খামার থেকে সফল হওয়া সম্ভব ইনশাআল্লাহ। অনেক রকম গরু লালন পালন করা যায়, তবে দেখতে হবে নিজের এলাকায় কোন ধরনের গরুর চাহিদা বেশি। অনেকে আবার বকন গরু মোটা তাজা করে গোশে বিক্রি করে, সেগুলো পালা যায়। আবার এরে গরু 1 বছর পুষে কুরবানিতেও বিক্রি করা যায়। আবার গাই গরু বছর বছর পুষে বাছুর বানানো যায়। এই সমস্ত উপায়েই লাভ হয়, এজন্যই সিদ্ধান্ত নিতে হবে। তবে যে গরুগুলো মোটা তাজা করে মাংস হিসাবে বিক্রি করা হয়, এটাতে দ্রুত লাভ পাওয়া যায়। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার কৃষি ও খামারে বরকত দান করেন, আমিন।